2019 সালের এক রাতে আমার বাসায় বন্ধুদের একটা ছোটখাটো গেট টুগেদার ছিল। সবাই ঠিকঠাক সময়ে চলে আসলেও রাকিবুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোন করলে কেটে দেয়, টেক্সট পাঠায়, আসতেছি অন দ্য ওয়ে। এমনিতেই রাকিবুল চূড়ান্ত পর্যায়ের ফকিন্নি এবং পিচেট স্বভাবের। আমাদের বন্ধুমহলের কেউই ওকে সহ্য করতে পারে না। অনেকে তো নাম শোনামাত্র বমি করে ফেলে। এমনকি রাকিবুলকে দাওয়াত দিয়েছিলাম দেখে সেই গেট টুগেদারে আসার ব্যাপারে অনেকেই সরাসরি না করে দিয়েছিল। আমার অতি দোচনা মার্কা ভদ্রতার কারণে রাকিবুলকে দাওয়াত না করতে অস্বস্তি লাগছিল। তখনও বুঝিনি, দিন শেষে একটা কথাই সত্যি, সমাজের নিম্নস্তরের বোঝাদেরকে মর্যাদা দেওয়ার চেয়ে নিজেকে দৌড়া মারা উত্তম। যাই হোক, লজ্জার মাথা খেয়ে নাওয়ার সাথীকে বারবার টেক্সট করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন এদিক সেদিক গড়াগড়ি করে আড্ডা দিচ্ছি, এমন সময় রাত 12:30টায় চাঁদার মনবাসা এসে ঢুকল। ঢুকেই শাওয়ার মাখা মুখ করে বলল, দোস্ত একটা টাওয়েল দে, গোসল করে আসি। অনেক কষ্টে মেজাজ ঠান্ডা রেখে ওকে একটা তোয়ালে দিলাম। কারুর সাথে কথাবার্তা না বলে সরাসরি তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেল ও। এই ফাঁকে নতুন করে আবার আমার বাকি বন্ধুরা ওকে দাওয়াত করে আনার জন্য কয়েক দফা আমার গায়ে থুথু মেরে দিয়েছে। 12:35-এ গোসল করার কথা বলে বাথরুমে ঢুকেছিল রাকিবুল। 15 মিনিট, 35 মিনিট, 55 মিনিট, 1.5 ঘণ্টা, কোনো খবর নাই। আমরা আড্ডায় মশগুল হয়ে অবশ্য ওর অস্তিত্ব ভুলেই গিয়েছিলাম। হঠাৎ রাত 2:15 দিকে রাস্তায় কয়েকটা পাগলা কুত্তার ঘেউ ঘেউ শুনে রাকিবুলের কথা মনে পড়ে গেল। ভাবলাম ওকে ডেকে আনি, কিন্তু আমার বন্ধুরা নিষেধ করল। সবাই একমত, বরাবরের মতোই গুটি সেবন করছে ও। গুটি সেবন করার সময় নাকি রাকিবুলের টাইম প্লেস ওরিয়েন্টেশন থাকে না। নিজের বিছানা, তাজমহল নাকি আমার বাথরুম সব হিতাহিত জ্ঞান ভুলে যায়। এভাবে আরও ঘণ্টাখানে কেটে যাওয়ার পর আমি কিছুটা টেনশনে পড়ে গেলাম। পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী হলেও আমার বাথরুমে যেহেতু ঢুকেছে, দায়িত্ব তো আমার ঘাড়েই বর্তায়। বাথরুমে দরজার বাইরে দাঁড়িয়ে আস্তে করে ডাকলাম, রাকিবুল। কোনো উত্তর এলো না। দরজায় কান লাগিয়ে মনে হলো ভেতরে কেউ হাউমাউ করে কাঁদছে। অবাক হয়ে কয়েকবার টোকা দিলাম আমি, কোনো পাত্তা নেই। আরও কয়েকবার টোকা দেওয়ার পর সিদ্ধান্ত নিলাম চাবি দিয়ে বাইরে থেকে লক খুলে ফেলব। ভেতরে যেহেতু সিটকিনি নেই, লক খুললেই কাজ হয়ে যাবে। সিদ্ধান্ত অনুযায়ী চাবি এনে লক খুললাম। দরজা খোলার পর যে দৃশ্য অবলোকন করলাম, এর চেয়ে কুৎসিত কিছু আর হতে পারে না। কমোডের ওপর ন্যাংটা হয়ে বসে আছে রাকিবুল। হ্যান্ড শাওয়ার মুখের কাছে ধরে স্প্রে করে পানি খাচ্ছে, আর হ্যান্ড শাওয়ারের লম্বা পাইপ জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। বাথরুমের ভেতর কেমন যেন পোড়া গন্ধ। পায়ের কাছে একটা টেপ পেঁচানো 500 টাকার নোট আর বাঁকানো লাইটার। ঘটনা বুঝতে আর বাকি থাকল না তখন। ঘেন্নায় আমার বমি হয়ে গেল। সরাসরি একটা লাথি মারতে গিয়ে নিজেকে সামলে নিলাম। হাজার হোক আমি হোস্ট, ভদ্র আচরণ করতেই হবে। নিজেকে শান্ত রেখে জিজ্ঞেস করলাম, দোস্ত কি হয়েছে? আমার দিকে তাকিয়ে ডু করে কেঁদে উঠল রাকিবুল। গুটি শক্ত অবস্থায় কেঁদে কেঁদে যা বলল তার সারমর্ম এই যে রাকিবুলের বিবাহিত এক্স ভিক্টোরিয়ার সাথে স্বামীর অনুপস্থিতিতে লদগালদগি করতে যেত ও। ভিক্টোরিয়ার বেডরুমের ওয়াশরুমেও নাকি এই একই কোম্পানির হ্যান্ড শাওয়ার। গোপনে লদগালদগির শেষে ভিক্টোরিয়া এই মডেলের হ্যান্ড শাওয়ার দিয়ে ধৌত করত নিজের। চলমান লদকালদগির মাঝে একদিন ভিক্টোরিয়ার ফরেন ক্যাডার স্বামী সারপ্রাইজ ভিজিটে হাজির হয় এবং রাকিবুলের বিচিতে ইট বেঁধে ন্যাংটা অবস্থায় রাস্তায় 500 বার কান ধরে উঠবস করায়। এই ঘটনার মাসখানেক পর স্ত্রীকে নিয়ে ক্যানাডায় চলে যায় ভদ্রলোক। আজ এত বছর পর আমার বাথরুমে একই হ্যান্ড শাওয়ার দেখে ভিক্টোরিয়ার বিরহে মেন্টাল ব্রেকডাউন হয়েছে রাকিবুলের। হ্যান্ড শাওয়ারের পানি মুখে দিয়ে বারবার মনে হচ্ছে এখানেই মিশে আছে ভিক্টোরিয়ার নোনতা স্বাদ। পুনশ্চ এই ঘটনার পরপর ন্যাংটা অবস্থায় আমরা রাকিবুলকে বাসা থেকে বের করে রাস্তায় নামিয়ে দিয়েছিলাম। পরের ঘটনা আমাদের জানা নেই। সতর্কতা, নেশা মস্তিষ্ককে ধলস্বরী নদী বানিয়ে দেয়।